আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাশিয়া ও চীনের টিকা উৎপাদনে অনুমোদন, ভ্যাকসিনের জন্য ভারতকে তাগাদা, কারো সাথে বিশেষ সম্পর্কের দরকার নেই বললেন মন্ত্রীরা। করোনায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু, ভারতের মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। লকডাউন বাড়ল, ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন। রাজধানীতে যানজট সামলাতে হিমশিম অবস্থায় পুলিশ। গুলশানের ঘটনায় অপরাধীকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সুষ্ঠু বিচার চান মুনিয়ার পরিবার। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মামলা দ্রুত শেষের চেষ্টা দুদকের। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, প্রচণ্ড গরমে হাঁসফাঁস সাধারণ মানুষের। কাল থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবার বিস্তারিত। রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। রাজধানীতে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, ভারতের করোনা ভ্যাকসিনের বিকল্প হিসেবে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে সরকার। এ সময় অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে উৎপাদন করতে দুই দেশ একমত হয়েছে। যত দ্রুত সম্ভব টিকা দুটি বাংলাদেশে উৎপাদন করা হবে বলেও জানান তিনি। বিকল্প হিসাবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। রেলপথ মন্ত্রণালয়ের একটি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুসারে ভারত থেকে ভ্যাকসিন পেতে দেশটিকে তাগাদা অব্যাহত রেখেছে বাংলাদেশ। বুধবার রাজধানী এজমা সেন্টারে ১৫০ বেডের করোনা হাসপাতালের উদ্বোধন করেন মন্ত্রী। ভ্যাকসিন আমরা ইতিমধ্যে রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং চায়নার সাথেও আমরা চিঠিপত্র আদান প্রদান করেছি এবং অল্প সময়ের মধ্যেই চায়নার সাথেও সিনোফার্মের সাথেও আমরা হয়তোবা চুক্তিবদ্ধ হতে পারবো। সেটা এখন সেই পর্যায়ে আমরা পৌঁছাইনি, আশা করি অল্প সময়ের মধ্যেই পৌঁছায় যাবে। ভারতের সাথেও আমাদের কথাবার্তা চলছে যাতে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমরা যাতে তাড়াতাড়ি পাই এবং সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও তাগিদ দিচ্ছে এবং ভ্যাকসিনকেও তাগিদ দিচ্ছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে কারো সাথে বিশেষ সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে যেখান থেকে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার। সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ড না হলে আরেকটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না। প্রতিদিনই তাদের প্রেস ব্রিফিংয়ের হত্যা করে কোনো লাভ নেই। এখনো আপনারা সব দিকে ব্যর্থ হয়ে শেখ হাসিনাকে কীভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায় সে ষড়যন্ত্র করছে। হত্যা ষড়যন্ত্রের পথ থেকে সরে আসুন, সন্ত্রাসের পথ থেকে সরে আসুন, খুনের রাজনীতি থেকে সরে আসুন। বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, একটি দল বিএনপি তারা প্রতিদিনই তাদের প্রেস ব্রিফিংয়ের মূল টার্গেটই হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং সরকারের অন্ধ সমালোচনা তারা করে যাচ্ছে। করোনায় শনাক্ত ও মৃত্যুহার কিছুটা কমেছে, মারা গেছেন ৭৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো
11,305 জনের। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন করে 2,955 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত 7,54,614 জন। নমুনা পরীক্ষাও বেড়েছে গত দিনের চেয়ে। এদিন মোট 28,206টি নমুনা পরীক্ষা হয়েছে। নতুন 5,392 জন সহ মোট সুস্থ হয়েছেন 6,72,319 জন। 24 ঘন্টায় মৃত্যুর হার 1.50%, শনাক্তের হার 10.48% আর সুস্থতার হার 89.09%। করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসা ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপজ্জনক এই ভ্যারিয়েন্টের মৃত্যুর হার সবচেয়ে বেশি এবং সংক্রমণও দ্রুত ঘটায়। তাই ভারত থেকে আগতদের 14 দিনের কঠোর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার পরামর্শ তাদের। করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই মারা যাচ্ছে কয়েক হাজার মানুষ। শ্মশান আর কবরস্থানে কেবলই লাশের মিছিল, দাহ করার জায়গা নেই শ্মশানে, আর দাফনের জন্য গোরস্থানে। হঠাৎ করেই কেন এই পরিস্থিতি? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ভেরিয়েন্টের বৈশিষ্ট্যের সমন্বিত রূপ এবং পরে আরও একটি ভেরিয়েন্ট যুক্ত হয়ে ভারতে যে ভেরিয়েন্ট তৈরি হয়েছে তা বেশ শক্তিশালী। অন্য ভেরিয়েন্টগুলো যেরকম সংক্রমণ করে, এই ভেরিয়েন্টটা তার চেয়ে অনেক বেশি সংক্রমণ করতে পারে এবং অপেক্ষাকৃত কম বয়স্কদের মধ্যে সংক্রমণ করা এবং হসপিটালাইজেশন বেশি হওয়া এবং মৃত্যুও তুলনামূলকভাবে বেশি হওয়া, এই কয়টা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়ান ডাবল এবং ট্রিপল ভেরিয়েন্টের মধ্যে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভারত নিকট প্রতিবেশী হওয়ায় বাংলাদেশ কোনোভাবেই ঝুঁকিমুক্ত নয়। ইন্ডিয়ান ভেরিয়েন্টকে ঠেকানো সম্ভব নয়, যদিও আমরা বর্ডার লকডাউন এবং এগুলো করে একটু স্লো করতে পারি, কিন্তু আলটিমেটলি একটা সময়ে যেরকম পোরাস বর্ডার এবং আমাদের যে এনফোর্সমেন্ট অফ রেস্ট্রিকশনস, এটা যে ডেফিসিয়েন্সি আছে, দুর্বলতা আছে, এটার কারণে এটা আমাদের দেশে আসবে ধরে নেওয়া যায় এবং এটা ভয়ঙ্কর, এটা সাংঘাতিকভাবে স্প্রেড করে। এই জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে অক্সিজেন ক্যাপাসিটিটা দেশব্যাপী বাড়িয়ে ফেলতে হবে। এটা যদি থাকে কিছু রোগী বেঁচে যাবে। যারা ভারত থেকে আসবে তাদের 2 ডোজ টিকা বাধ্যতামূলক হওয়া অথবা তাদের 14 দিনের একেবারে কঠিন কোয়ারেন্টাইন করা, পিসিআর টেস্ট নেগেটিভ করা, এই ধরনের বিষয়গুলো যদি আমরা খুব সুচারুরূপে খুবই ভালোভাবে চর্চা করি, তাহলে এর ব্যাপক প্রভাব থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারব। সর্বোচ্চ সতর্কতা হিসেবে লকডাউন কার্যকর এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা আর দ্বিতীয় ডোজ হিসেবে মডার্না বা ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করা যাবে। কয়েকটি দেশ এরই মধ্যে এমন পরীক্ষামূলক প্রয়োগও শুরু করেছে। করোনার টিকার এমন প্রয়োগ নিরাপদ প্রমাণ হলে দুশ্চিন্তা কমবে বাংলাদেশেরও, কারণ সামনে অ্যাস্ট্রাজেনেকার সাথে মডার্নার ভ্যাকসিন প্রয়োগের সুযোগ থাকবে। করোনা মোকাবেলায় বিশ্বজুড়ে শুরু হয়েছে ভ্যাকসিন কার্যক্রম, কিন্তু সংকট শুরু হয়েছে চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের প্রাপ্যতা নিয়ে। বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত সব নাগরিকের জন্য 2 ডোজের ভ্যাকসিন নিশ্চিত করতে পারেনি। তাই ভ্যাকসিনের 2টি ভিন্ন ডোজ প্রয়োগ সম্ভব কিনা তা নিয়ে শুরু হয়েছে গবেষণা। Based on science, what has been studied, we try to do the same vaccine that was in the protocols. But I think that if you have received Pfizer one, you could receive probably a Moderna. If there is no available Pfizer and you have Moderna, I think the recommendation will be you can change it. And what will be another thing to look at is that have you had mRNA vaccine? Would you had like one of variant like AstraZeneca combined? We need to do studies. But sometimes I would say most of the time the probability of having a good immunity is there. পরীক্ষামূলকভাবে ফাইজার ও মডার্নার 2টি ভিন্ন ডোজের প্রয়োগ শুরু করেছে কয়েকটি দেশ। সার্বজনীন প্রয়োগের ক্ষেত্রে এটি নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করেন অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বিজ্ঞানীরা দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ভিন্ন ভ্যাকসিন ব্যবহারের গবেষণা শুরু করেছিলেন এবং সেক্ষেত্রে 2টো ভ্যাকসিন দিয়েই শুরু করা হয়েছে। মানে এটি একটা ভেক্টর বেসড ভ্যাকসিন, এটাকে দ্বিতীয় ডোজে কোনো এমআরএনএ অথবা ভেক্টর বেসড দ্বিতীয়টি কোনো ভেক্টর বেসড ভ্যাকসিন। এই 2টি ভেক্টর ব্যবহার করা স্পুটনিক ভির কার্যকারিতা বেশি বলেই প্রমাণিত হয়েছে গবেষণাপত্রে। অতএব আসলে ভেক্টর পরিবর্তন করে
দ্বিতীয় ডোজ দেয়া হলে পরে কার্যকারিতা সমান অথবা বেশি হওয়ার সম্ভাবনাই বেশি হবে আসলে। আর mRNA দিয়ে যে গবেষণা চলছে সেখানেও একটি আসলে প্রথমটি অ্যাস্ট্রাজেনেকা, দ্বিতীয় ডোজটি ফাইজার বায়োএনটেক, আবার উল্টোটা করা হয়েছে কোথাও যে ফাইজার বায়োএনটেকের প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকা। এখানে প্রায় 850-820 জনের মতো মানুষের উপর গবেষণাটি চলছে। প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার বাংলাদেশের সামনে এমন সুযোগ রয়েছে কিনা সেটিরও ব্যাখ্যা দেন এই গবেষক। বলেন, বিশ্বজুড়ে টিকার প্রয়োগ এখনো পরীক্ষামূলক, তাই বিষয়টি নিয়ে ভাবতে পারে বাংলাদেশ। আমাদের যেটুকু ঘাটতি আছে সেটুকু ভিন্ন উৎস থেকে যদি অ্যাস্ট্রাজেনেকা সংগ্রহ করা যায় সেটা হবে সবচেয়ে ভালো। বাংলাদেশে যারা প্রথম ডোজটি পেয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজে নীতি নির্ধারকরা দুটো অপশনই ব্যবহার করতে পারেন। তারা ভ্যাকসিন স্পুটনিকের আলোকে একটি ভেক্টর বেসড ভ্যাকসিন, অথবা যে চলমান গবেষণাটি সেটিতে একটি ইতিবাচক ফল হবে এটি ধারণা করে ইচ্ছা করলে mRNA ভ্যাকসিন। সেক্ষেত্রে মডার্নার ভ্যাকসিনটি একটি বিকল্প হতে পারে যদি mRNA তে শিফট করতে চায়। আর স্পুটনিক যেভাবে সংগ্রহ করা হচ্ছে, স্পুটনিকের প্রথম অথবা দ্বিতীয় ডোজ। গবেষণায় দুটি ভিন্ন ভ্যাকসিনের ডোজ প্রয়োগের সুফল পাওয়া গেলে করোনার টিকা নিয়ে সংকট অনেকটাই কেটে যেতে পারে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। করোনার এই সংকটে মুমূর্ষু রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বুয়েটে তৈরি বিদ্যুৎবিহীন সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস। এই ডিভাইসে দেশের প্রত্যন্ত অঞ্চলেও দেওয়া সম্ভব হবে ভেন্টিলেটর সুবিধা। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষে স্বাস্থ্যসেবার এই ডিভাইসের সংযুক্তির প্রত্যাশায় বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। করোনায় এলোমেলো বিশ্ব, নতুন ঢেউয়ে নাস্তানাবুদ প্রতিবেশী ভারত। बालाजी काहे ऐसे कैले हाथे ए सर एक बार चेक कर लो। দেশটিতে অক্সিজেনের তীব্র সংকট অসহায় স্বজনদের আহাজারি নাড়া দিচ্ছে বিশ্ব বিবেককে। পর্যাপ্ত প্রস্তুতি থাকলেও পরিস্থিতি জটিল হলে অক্সিজেনের ঘাটতির শঙ্কা রয়েছে বাংলাদেশেও। এমন বাস্তবতায় অক্সিজেনের চাহিদা মেটাতে সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস তৈরি করেছে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আইসিইউতে ব্যবহার করা হয় হাই ফ্লো নেজাল ক্যানুলা, যার দাম 4 থেকে 5 লাখ টাকা। ব্যবহার করতে দরকার জটিল প্রশিক্ষণ, সেখানে মাত্র 20 থেকে 25 হাজার টাকায় তৈরি খুব সহজে ব্যবহারযোগ্য বিদ্যুৎবিহীন সিপ্যাপ ডিভাইস প্রাণ বাঁচাতে পারবে সংকটাপন্ন রোগীর। সাধারণ ওয়ার্ডে রেখেই রোগীকে দেওয়া সম্ভব হবে উচ্চগতির অক্সিজেন। এই ডিভাইস তৈরিতে সম্পৃক্ত 6 সদস্যের গবেষণা দলের প্রধান ডক্টর তৌফিক হাসানের মতে, কার্যকারিতা বিবেচনায় এটি ব্যবহারের অস্থায়ী জরুরি অনুমোদন পেলে করোনা মহামারীর এই সংকটে আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। হাইফ্লো নেজাল ক্যানুলা দেখেন, এটা 4-5 লাখ টাকা থেকে অনেক সময় ক্রাইসিসের সময় 10 লাখ টাকায় বিক্রি হয়েছে গত বছর। তো সেরকম একটা ডিভাইসের যদি এটা সমপরিমাণ যদি এটা চিকিৎসা দিতে পারে, অক্সিজেন সাপ্লাই দিয়ে যদি পেশেন্টকে ভালো রাখতে পারে, তাহলে এটা আমরা মনে করি যে এই খরচের ডিফারেন্সের কারণে এটা একটা হিউজ একটা ইম্প্যাক্ট হবে। আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশে এটি যেন প্রত্যন্ত অঞ্চলেও এটি থাকে এবং একটি ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়। চিকিৎসকরা বলছেন, হাসপাতালের ওয়ার্ড ও আইসিইউ এর মধ্যে সেতুবন্ধন রচনা করতে পারে সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস। এইবার যদি ট্রায়ালটা সফল হয়, চিকিৎসক হিসেবে আমরা খুবই গর্বিত হব যে আমাদের রোগীদেরকে আমাদের দেশীয় একটা প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের মানুষের সেবা করতে পারবো। আমি যদি ওয়ার্ডেই রোগীর হাইপোক্সিয়া এই মেশিন দিয়ে কারেকশন করতে পারি এবং রোগীর অক্সিজেন বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার আইসিইউ শিফটটা অনেক কমে যাবে এবং আলটিমেট রোগীর খরচ অনেক কমে আসবে। আমলাতান্ত্রিক জটিলতায় যেন এ ধরনের উদ্ভাবন মুখ থুবড়ে না পড়ে, সেদিকে নজর রাখারও আহ্বান সংশ্লিষ্টদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। যান চলাচলে বিধিনিষেধ বহাল রেখে আগামী 5 মে মধ্যরাত পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, দোকান, শপিং মল খোলা রাখা যাবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ভারত থেকে শর্ত সাপেক্ষে আসা বাংলাদেশিদের 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আসা যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদ সহ করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। পাশাপাশি
পাশাপাশি যাত্রীদের নিজ বাড়িতে 14 দিন কোয়ারেন্টিনে থাকবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি অবহিত করতে হবে। অন্যান্য দেশ থেকে আগতদের সরকার নির্ধারিত হোটেলে নিজ ব্যয়ে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। গত 14 এপ্রিল প্রথম দফায় লকডাউনে যায় সরকার। এরপর জীবন ও জীবিকার তাগিদে শর্ত সাপেক্ষে লকডাউন শিথিল করা হয়। এদিকে দিন যত গড়াচ্ছে লকডাউন তার চেহারা হারাচ্ছে। রাস্তায় বোঝার উপায় নেই দেশে লকডাউন বা চলাচলে কোনো বিধিনিষেধ চলছে। বুধবার মানুষের মধ্যে যেন আরও ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। রাস্তায় শুধু গণপরিবহন নেই, তবে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল আর সিএনজি সহ সকল প্রকার যানবাহন দাবড়ে বেড়াচ্ছে রাজধানী সড়কে। অফিসগামী মানুষের কারণে কোনো কোনো রাস্তায় গাড়ির চাপও বেশি দেখা গেছে। সবচেয়ে ভিড় যেন বাজারে মানুষের ভিড় যেমন বেশি, সেখানে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও সবচেয়ে কম। রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকলেও সেখানে কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। অনেক সড়কে প্রচণ্ড গরম উপেক্ষা করেও যানজট সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশ সদস্যদের। গুলশানে কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যেই হোক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে মুনিয়ার পরিবার। এদিকে মামলার আসামি বসুন্ধরার এমডি সায়েম সুবহান আনভীর বিদেশে না দেশে অবস্থান করছেন, এটা নিয়েও ধূম্রজাল তৈরি হয়েছে। গুলশানে কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়া আত্মহত্যা মামলার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। গতকালকে একটা ঘটনা ঘটেছে, আপনি জানেন, গুলশান থানায় একটা মামলা দায়ের করা হয়েছে একটা গ্রুপের এমডির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আইন কি বলে? আমি এক পরিষ্কার আইন অনুযায়ী চলবে। যেই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এটা তদন্তাধীন রয়েছে, সেই তদন্তের পরেই আমরা বলতে পারবো। মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহান আনভীর বিরুদ্ধে মামলা করেছে তার বোন নুসরাত জাহান। তার দাবি, মুনিয়াকে বিয়ে করে বিদেশে রাখার প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লা থেকে ঢাকা এনেছিল বসুন্ধরার এমডি আনভীর। সবকিছু আনভীরকে নিয়েই ছিল। তার অনেক কল রেকর্ডস, ভিডিও ফুটেজে অনেক কিছু, এবং আমার কাছে ফোন করে যে কান নাড়িয়েছিল, আমাকে ধোকা দিছে। এগুলার সিমটমে বোঝা যাচ্ছে তার যদি সে সুইসাইড করে থাকে তাহলে তাকে পরিচিত করছে ওইটাতে আনভীর। আমার কাছে তাই মনে হয়, একটু রহস্যজনক যেহেতু। আর আমার বোনের যে সে যে ধরনের মেয়ে, সুইসাইড করার মতো মেয়ে ছিল না আসলে। মুনিয়ার বাসায় জব্দ করা সিসিটিভির ফুটেজ, সায়েম সুবহানের সঙ্গে মুনিয়ার অডিও রেকর্ড, মুনিয়ার ডায়েরি সহ সবকিছু বিচার বিশ্লেষণ করে মামলার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় হুইপুত্র শারুন চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে সায়েম সুবহানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে সায়েম দেশে অবস্থান করছে নাকি বিদেশে চলে গেছেন তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সুবহান শাহ আলমের বিরুদ্ধে চলমান দুটি মামলা দ্রুত শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। আহমেদ আকবর সুবহানের বিরুদ্ধে সরকারি 18টি বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত এবং হুমায়ুন কবির সাব্বির হত্যা ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার ঘটনায় দুটি মামলা করে দুদক। এই মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান সাংবাদিকদের জানিয়েছেন, মামলা দুটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। মামলাগুলো দীর্ঘদিন ধরে চলছে। এগুলো হাইকোর্টে এসেছিল, পরে আপিল বিভাগে যায়। এ প্রসঙ্গে খুরশিদ আলম আরও জানান, লকডাউনের কারণে সময় লাগছে, দুদক দ্রুত মামলাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। গত কয়েকদিনে তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী। প্রচণ্ড তাপে দুঃসহ হয়ে উঠেছে দিনমজুর থেকে নাগরিক জীবন। তবে আবহাওয়া অফিস তাপমাত্রা পরিবর্তনের আভাস দিচ্ছে, বলছে বৃহস্পতিবার থেকে শনিবার ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। বাংলা পঞ্জিকার হিসেবে বৈশাখের দ্বিতীয় সপ্তাহ চলছে দেশে। গরম পড়াটা খুব স্বাভাবিক এই সময়, কিন্তু গত কয়েকদিন ধরে যে অবস্থা, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সকাল থেকে সূর্যের তীব্র তেজ, সাথে গরম হাওয়া, বেলা বাড়ার সাথে রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতা। একটু প্রশান্তি পেতে নানা উপায় খুঁজছে মানুষ। মজা লাগে যে শরীর যে গরম বাসা বাড়িতে লেগে আইয়া গোসল করতে। নেই বৈশা থাকি কি করব, গরম করে
পরে থাকতে পারি না। যেখানে থাকি সেখানে গরমে থাকা যায় না। গরমে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়, এই জন্য আমরা ঠান্ডার ভিতরে বসতে আইছি এই জায়গায়। বাসায় যাচ্ছি, তীব্র গরমের কারণে একটু রেস্ট নিতেছি। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। গত দুদিন দেশের সব বিভাগের তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রির উপরে। সব মিলিয়ে হাসফাস নাগরিক জীবন। তাপমাত্রাটা বেশি গরম লাগতেছে শরীরে, সে কারণে খাইতেছি। গরমে ভাই কাজ কাম ঠিক মতো করতে পারতেছি না, রোদের তাপমাত্রা বেশি। দাবাদাহ চলতেছে, আগে এমনটা দেখি নাই। তো আমাদের এই রোদের মধ্যে কাজ করতে যেয়ে বিশেষ করে রোজা থেকে এটা আসলে কষ্টকর হয়ে যায়। এটা তো খুব ভয়ঙ্কর জিনিস, এর মতো আর তাপমাত্রা হয়নি আমার বয়সে দেখছি। তবে ভালো খবরের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। জানিয়েছে 29 এপ্রিল থেকে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, আর 30 এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এবার ই ভ্যালি ইফতার বাজারের খবর। লকডাউনের মধ্যে ময়মনসিংহে 5 টাকার ইফতার নজর কেড়েছে নিম্ন আয়ের মানুষের। ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে পুলিশ। ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের। মহৎ এই কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ থেকে অমিত রায় রিপোর্ট। করোনা পরিস্থিতিতে ময়মনসিংহে হাতে গোনা নামি দামি রেস্টুরেন্ট ছাড়া ইফতারের তেমন আয়োজন নেই নিম্ন ও মধ্যবিত্তের জন্য। নগরীর প্রাণকেন্দ্রে কয়েকটি নামিদামি রেস্টুরেন্টের সামনে মুখরোচক ও সুস্বাদু ইফতার সামগ্রীর মধ্যে চিকেন গ্রিল, শামি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, রেশমি কাবাব, পিঠাপুলি, ফিরনি, পায়েস ও নানা রকম জিলাপিতে নজর ক্রেতাদের। তবে দামে অস্বস্তি। এই টুকরা বলে যেটাকে, ওটা নিলাম। সবগুলো প্রাইস রিজনেবল। দামটা আর একটু খাওয়ানোর পর্যায়ে থাকলে সবার জন্য খুব সুবিধা হবে। জিলাপি আমরা কিনি হয়তো 140, এখন 220 টাকা করে বেচতেছে ঘিয়ে ভাজা বলতে। প্রতিদিন তো আর ভাজা পোড়া খাওয়া হয় না, বাসায় করা হয়। আসলে সময় না হলে যা হয় আর কি বাইরে থেকে নেওয়া হয়। হালিম আইটেমটা খুব ভালো চলতেছে। এছাড়াও চিকেন গ্রিল, চিকেন রোস্ট এবং শামি কাবাব, বটি কাবাব এগুলো খুব ভালো চলতেছে। মার্কেট খোলা থাকতো, বাজারে ব্যাগ আসতো, ব্যাগ ভরে বাসা যাওয়ার সময় দেওয়া যেত। এবার তো নাই, কিন্তু আমাদের বেচা কিনে নাই, ক্রেতা নাই, যারা কিনবে লোকজন নাই। এরকম অবস্থায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য 5 টাকা প্রতীকী দামে ব্যতিক্রমী ইফতার সামগ্রী সরবরাহ করছে ময়মনসিংহ পুলিশ। প্রতিদিন তা বিতরণ হচ্ছে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে। 62 টাকার ইফতার দেওয়া হচ্ছে মাত্র 5 টাকায়। আমরা দেখেছি যে একদম নিম্ন আয়ের মানুষ, যারা দুস্থ মানুষ, তারা এই রমজানে সারাদিন রোজা থাকার পরে ইফতার কেনার ক্ষেত্রে অনেক ধরনের আর্থিক অসঙ্গতির শিকার হচ্ছেন। তো এরকম যারা একদম প্রান্তিক, একদম কি বলে যে স্বল্প আয়ের মানুষ, তাদেরকে আমরা সহায়তা করার জন্য 5 টাকা ইফতার কর্মসূচি হাতে নিয়েছি। এরকম ব্যতিক্রমী আয়োজন বা সহযোগিতার মানসিকতা পারে করোনা পরিস্থিতিতে সবার ইফতার নিশ্চিত করতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 5.5 থেকে 6% হতে পারে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে এনেছে এই দাতা সংস্থা। বুধবার প্রকাশিত এডিবি ডেভেলপমেন্ট আউটলুক 2021-এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এ উপলক্ষে অনলাইনে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রাক্কলন করেছিল চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 6.8% হতে পারে। এই পূর্বাভাস হিসেব করার সময় করোনা দ্বিতীয় ঢেউ বিবেচনা করা হয়নি। এডিবি মনে করে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি কত হবে তা নির্ভর করবে কিভাবে করোনা দ্বিতীয় ঢেউ সামাল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি টিকা কার্যক্রম কেমন চলছে সেটিও অর্থনীতির সামনের দিকে যাওয়ার সূচক হিসেবে কাজ করবে। এডিবি আরও বলছে আগামী অর্থবছরের প্রবৃদ্ধি 7.2% হতে পারে। ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজার বাস স্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে অন্তত 15টি দোকান আর 9টি বাস। স্থানীয়রা জানান সকাল 11টায় বাস স্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকানে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। সে সময় বাস স্ট্যান্ডে থাকা এন মল্লিক পরিবহনের কয়েকটি বাসে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে 15টি দোকান ও 9টি বাস পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এবার রিগ্যাল ফার্নিচার ঈদবাজারের খবর।
এবছর সুখবর নেই পাঞ্জাবির ব্যবসায়ীদের। রাজধানী বেশিরভাগ দোকানে ক্রেতা নেই। একদিকে করোনা সংক্রমণের ভয়, আর সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ফলে বন্ধ গণপরিবহন, সব মিলিয়ে বেচাবিক্রি খুব কম। বিক্রেতারা জানিয়েছেন গরমের কারণে সুতি কাপড়ের পাঞ্জাবির চাহিদা থাকবে এবছর। ঈদে পুরুষের পোশাক মানেই পাজামা আর পাঞ্জাবি। সব বয়সের পুরুষই ঈদের দিনটা শুরু করেন পাঞ্জাবিতে। বিশেষ করে ঈদের নামাজ আদায়ে পাঞ্জাবির কদরই আলাদা। রাজধানীতে পাঞ্জাবির জন্য এককভাবে জনপ্রিয় মার্কেট সায়েন্স ল্যাবের দোকানগুলো। প্রতি বছর রোজার প্রথম থেকেই পছন্দের পাঞ্জাবি কিনতে এখানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে নেই ক্রেতাদের আনাগোনা। বিক্রেতারা জানিয়েছেন তাদের কাছে দেশে উৎপাদিত পাঞ্জাবির পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় পাঞ্জাবিও রয়েছে। গরমের কারণে সুতি কাপড়ের ওপর কাজ করা পাঞ্জাবির চাহিদা বেশি এবার। সামনে যেহেতু প্রচুর গরমের ভিতরে কটন পাঞ্জাবিগুলি চলে, আমরা কটনের উপরে বেশি জোর দেওয়া আর কি। মাল তো প্রচুর আছে, দেখেন দোকানে আমাদের অনেক কালেকশন, নতুন কালেকশন, আগের কালেকশন সব একইভাবে আছে। করোনা থাকলে আমাদের সেফটিভাবে চলতে হবে। আমরা যেভাবে পারি সেফটিভাবে চলতেছি। কাস্টমার আসলে আমরা 3 হাত বলতেছি ভাই একটু পিছিয়ে যান, পিছিয়ে যাই, একটু দাঁড়ান, আমরা একটু সেফটিভাবে দাঁড়াই। মানে কাস্টমারদের আমরা আগ্রহ দিচ্ছি, কাস্টমাররা আমাদের আগ্রহ দিচ্ছে। কটনের মধ্যে জোর দেওয়া বেশি, কেন সামনে গরম। কঠোর নিয়মনীতির পরও অনেকেই আসছেন পাঞ্জাবির দোকানে। আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করতে এসেছেন অনেকে। তারা বলেন স্বাস্থ্যবিধি মেনে যেন কেনাকাটা করা যায় তার ব্যবস্থা করা উচিত। আসতে হবে, কারণ আমরা এবছর বিয়ে করেছি, আমাদের অনেক আত্মীয়স্বজনকে গিফট করতে হবে, আমাদের নিজেরা কিনতে হবে। এখন করোনা তো থাকবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে হবে, লাইফস্টাইল চালা দিতে হবে, কিছু করার নেই। আসলে বাড়িতে আত্মীয় স্বজন আছে, ভাগনি আছে, ওদেরকে আসলে কিছু না দিলে নিজের কাছে খারাপ লাগে। আমার বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমি না হয় আল্লাহ যদি চায় আরেকটু সময় পাবো, ওনাদেরকে হয়তো বা আমি তখন অতটা যদি আমি না পারি, তো ওই যে একটা ফিলিংস ওইটা থেকে আসতেই হলো। ঈদের আগে কয়েকদিনের জন্য হলেও লকডাউন শিথিল হবে বলে আশা করছেন বিক্রেতারা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। রাশিয়া ও চীনের টিকা উৎপাদনে অনুমোদন, ভ্যাকসিনের জন্য ভারতকে তাগাদা, কারো সাথে বিশেষ সম্পর্কের দরকার নেই বললেন মন্ত্রীরা। করোনায় দেশে আরও 77 জনের মৃত্যু, ভারতের মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। লকডাউন বাড়ল, 5 মে পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন। রাজধানীতে যানজট সামলাতে হিমশিম অবস্থায় পুলিশ। গুলশানের ঘটনায় অপরাধীকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সুষ্ঠু বিচার চান মুনিয়ার পরিবার। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মামলা দ্রুত শেষের চেষ্টা দুদকের। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, প্রচণ্ড গরমে হাঁসফাঁস সাধারণ মানুষের। কাল থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।